জামায়াত শিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। আর এতে তাদের রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল 1 আগস্ট। 5 আগস্ট সরকার পতনের পর 22 আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে দলটি। এরপর মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করে সেই আবেদন পর্যালোচনা করা হয়। এই কমিটি অভিযোগের সত্যতা না পাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করে উপদেষ্টা পরিষদকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টাদের বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা গেছে। আর এ বিষয়ে আজই গেজেট প্রকাশ হয়েছে। মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারির নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয়। তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা তো জানতে পেরেছি যে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগ সরকারের দেয়া নিষেধাজ্ঞা যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। আপনি তো হাইকোর্ট প্রাঙ্গণে ছিলেন, শুনানি হয়েছে, সেখানে বিস্তারিত কি জানা গেছে? দেখুন, এটি হাইকোর্টের যেই চত্বরে সেখানে আইনজীবী ব্রিফ করেছেন এবং এই ব্রিফে তিনি যেটি বলেছেন এটি আদালতের কোনো বিষয় না, এটি সম্পূর্ণ সরকারের যে নির্বাহী বিভাগ সেই নির্বাহী বিভাগ থেকেই বাতিল করা হয়েছিল। আবার নির্বাহী বিভাগের আদেশেই কিন্তু সেই বাতিলের যে প্রজ্ঞাপন সেটিকে বাতিল করে দিয়ে আজকে কিছুক্ষণ আগে, আপনি যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে 1 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার জামাতকে সন্ত্রাসী এবং বিভিন্ন যেই সন্ত্রাসী কার্যক্রম এবং সম্প্রতি অর্থাৎ ওই সময়ে ছাত্র জনতার যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে তারা বলা হচ্ছিল, ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে জামাত তাদেরকে উস্কানি দিয়েছে, ধ্বংসযজ্ঞের সাথে জড়িত, এই সমস্ত নানান যুক্তি তুলে ধরে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আজকের প্রজ্ঞাপনে সেই প্রজ্ঞাপনটি বাতিল করে দেওয়া হয়েছে এবং এই প্রজ্ঞাপনের আজকে যে প্রজ্ঞাপনটি জারি করা হলো জামাতকে বৈধতা দিয়ে, সেই প্রজ্ঞাপনের প্রথম এবং দ্বিতীয় যে দুটি প্যারা, সেই প্যারাতেই প্রথম প্যারায় বলা হয়েছে যে জামাত সন্ত্রাসী কার্যক্রমের সাথে জামাত এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির জড়িত এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর দ্বিতীয় পর্বে বলা হয়েছে যেহেতু প্রমাণ পাওয়া যায়নি সুতরাং এই সরকার বিশ্বাস করে যে জামাত এবং ছাত্র শিবির সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত নয়। তারপরে একটি বিষয় খেয়াল করুন যে মাত্র 1 মাস আগে, 1 মাসও হয়নি, আজকে 28 তারিখ, তো 1 আগস্ট যেটি হলো, 1 আগস্টের মধ্যে সরকার একটি প্রজ্ঞাপন দিয়ে বাতিল করেছিল এবং আরেকটি সরকার এসে সেটি বলছে যে তাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেখানে এই প্রমাণ আছে কি নেই সেটি তথ্য অনুসন্ধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব, তার অধীনে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তারা তারা কিন্তু কাজ করেছে গত কয়েকদিন ধরে এবং সেখানে তারা কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জামাত বা তার অঙ্গ সংগঠন জড়িত সেটি প্রমাণ না পাওয়ার ফলে তারা যেটি করেছে, তারা উপদেষ্টা পরিষদকে সুপারিশ করেছে যাতে জামাতের নিবন্ধন ফিরিয়ে, জামাতের বৈধতা দেওয়া হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই প্রজ্ঞাপন জারি করা হলো। তার মানে 1 মাস আগে যেটি বলা হয়েছিল এবং সেই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু একটি বিষয় উল্লেখ করা হয়েছিল যে ট্রাইব্যুনাল থেকে জামাতকে অপরাধী সংগঠন বলা হয়েছিল, কারণ সেই স্বাধীনতা যুদ্ধের সময় জামাত দল হিসেবে কি অপরাধ করেছে সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছিল। কিন্তু আজকে সরকারের যেই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন অনুযায়ী তাহলে এই পুরো বিষয়গুলো মিথ্যা এবং তারা কোনো ধরনের প্রমাণ পায়নি বলে আজকে জামাতকে কিন্তু বৈধতা দেওয়া হলো। দেখুন, 1 আগস্ট যখন জামাতের এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তখন কিন্তু মনে করা হচ্ছিল যে জামাত এবং শিবির সারা দেশে তারা একটি প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু সেই সময় জামাত শিবির এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো প্রতিক্রিয়া তারা দেখায়নি এবং আজকে সম্প্রতি যখন এসে তাদের বৈধতা দেওয়া হলো, তার আগে আপনি জানেন যে সরকার পরিবর্তন হওয়ার পরে এই যে 2-3 সপ্তাহ মাঝখানে চলে গেল, এই সময় কিন্তু জামাত শিবির বসেছিল না, তারা তাদের সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে গেছে। এই পুরো বিষয়গুলো আজকে যে আইনজীবী শিশির মনির তিনি তার ব্রিফিংয়ে তুলে ধরেছিলেন এবং তিনি বলেছেন যে আজকে যেহেতু জামাত আবার পুনরায় তার বৈধতা পেল। জাহিদুল বাশার, আপনাকে এখানেই আমাকে থামাতে হচ্ছে, কারণ একই বিষয়, অর্থাৎ জামাত শিবির নিষিদ্ধের গেজেট বাতিল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এ বিষয়ে সচিবালয়ে কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, কখনোই করে নাই, 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল, গণ অভ্যুত্থান চলছিল। তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল, এটা বহু প্রমাণ আপনারা বহুভাবে পেয়েছেন। এবং আমাদের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করা ছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটা হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, বলেন এই ইস্যুতে প্রশ্ন করেন, অন্য কোনো ইস্যু না। দেশের কোন মানুষের দাবি ছিল? আপনি বলেন, আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল। আমি তো বলছি কিছু মানুষের। কাদের দাবি ছিল? কাদের দাবি ছিল আপনি বলেন। আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। না না না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনী পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তো তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ব্রিফিংয়ে। তিনি সাংবাদিকদের ব্রিফ করছেন এবং যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে তার ভিত্তিতে রাজনৈতিক দল হিসাবে জামাত তাদের কার্যক্রম পুনরায় চালু করতে পারবে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের সবারই রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের চেয়ারপারসনের গুলশান অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 111-এর সময় কারা দেশে বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল বিএনপি তা ভুলে যায়নি। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে এসেছে জানিয়ে তিনি বলেন, এখন একটি নিরপেক্ষ নির্বাচন চাই তার দল। জনসমর্থনের মাধ্যমে গঠিত সরকারের হাত দিয়ে দেশের প্রকৃত সংস্কার আসবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শিগগিরই আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময় দিতে চায় বিএনপি এবং সেটি
আলোচনার মাধ্যমেই ঠিক হতে পারে বলে উল্লেখ করেন তিনি। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই দলের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার যে একটা সংগঠন তৈরি করবার। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। কি ধরনের, এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন। এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না। তবে আমি মনে করি, ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্যাৎ করতে চায়, আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি, একটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ, এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে, একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি। তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো। এটা একটু বাদ রাখেন না, এটা একদম আনরিলেটেড হবে। জি, নির্বাচন কমিশন একটা মন্তব্য করেছে, তাদের সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে 90 দিনে, সেই বিষয়টি নিয়ে আপনারা কিছু ভাবছেন কিনা? নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। আমি ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, পড়েছেন না সমকালে, বলেছেন না? না না না, উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন, স্বৈরাচার বলেছেন না? তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের মানে মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সবকিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব। আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্ট্রিন অব নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে, এখন এই বিষয়ে মতামত করার উপযুক্ত। স্যার আরেকটা প্রশ্ন নেবেন, বিভিন্ন আদালতে স্যার আমরা দেখছি যে ডাক্তার দীপুমণি সহ যে উঠানোর সময় হামলার ঘটনা ঘটছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যদি অন্যায় হয় এটা কার ব্যর্থতা মনে হয়? আচ্ছা, গুড, ঠিক আছে, আমি দুটা নিয়ে কথা বলবো। প্রথম বলি, আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন? আপনাদের টিভিতে কি এই নিউজটা দেখাতে পেরেছিলেন? তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে, একটা মন্ত্রিসভাকে, তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। মাহমুদুর রহমানের সময় তো জনরোষ ছিল না, এটা ছিল পলিটিক্যাল ডিসিশন, ওনাকে রক্তাক্ত করা। আরো অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে। আমি নাম নিব না, আপনারা তো রিপোর্টই করতে পারতেন না, এবং আপনাদের কারো কিছু মনে করেন না, আপনাদের কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে, আপনাদের কারো। এখন আপনি প্রশ্ন তুলেছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না, কোনোভাবেই সমর্থনীয় না। কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন, সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা 15 বছরে চাকরি হারিয়েছে, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে, জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে, গুমের শিকার পরিবার আছে, হত্যার শিকার পরিবার আছে। এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, এই ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে। সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে, আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন, তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয়, বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে, তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে। কারণ পুলিশ খুব ডিমোরালাইজড অবস্থায় আছে, এটা সাবেক সরকারের অবদান। তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না, বলে স্যার আমরা বাধা দিতে, বলে তোরা তো ওনার নাম ধরে বলে,
তার পুলিশ, এটা বলে তাদেরকেই মারতে আসে, আমি যেরকম শুনেছি আপনাদের বললাম। তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে, এটা আপনাদের বলবো না, যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কি কি উপায় আছে আমরা চিন্তা করছি। আমি ব্যক্তিগতভাবে 2-3টা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী টর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন। ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার, ওনাদের ইনস্ট্রাকশন আছে। তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু মানে ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই, ওনারা আরো চেষ্টা করবেন বলেছেন। আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে, ধরেন আপনার সন্তান মারা গেছে, ধরেন পুলিশের গুলিতে, আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে, অনেকের সন্তান তো মারা গেছে, 1000 জন মানুষ মারা গেছে, তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকেরই তো আপনার পিতা আছে, মানে ওই বয়সী ইয়েরা মারা গেছে, শিশু মারা গেছে। এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন, আপনার পিতার সন্তান যদি মারা যায়, আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা? আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দীপুমণি উনি কি বলেছেন, নওফেল কি বলেছেন, আরাফাত কি বলেছেন, আপনার মনে পড়বে না? এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন, রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার, আপনি মামলা করতে পারবেন না বলার। আমার একটাই করণীয় আছে, আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে। আদালতে যদি মামলা যায়, আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে। আমরা আমাদের যেটুকু করার যে তদন্ত কাজে বা বিচার কাজে, সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট, ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব। এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না, আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে। আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার চাপ আছে। এখন আপনি মানে স্থানীয় পর্যায়ে একজন খুব কুখ্যাত সন্ত্রাসী যার অত্যাচারে 15 বছর মানুষ অতিষ্ঠ ছিল, তারা চায় যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক। আদালত তার সাধ্যমতো চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য। আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি, আরো চেষ্টা করব। এগুলি সমর্থনীয় না, জেনারেলি এগুলি সমর্থনীয় না। এই ইস্যু নিয়ে স্যার একটা কথা, সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এটা নিয়ে স্যার ক্রিকেটের যিনি স্টার যেহেতু দেশ বিদেশে আলোচনা হচ্ছে, এটা আপনাদের নজরে এসেছে? এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরেও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়, বুঝছেন না? আর মানে আপনি যে কম্পারেটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন, সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সবকিছু কোন এক্সাম্পল চান? এবং তারা এমন একটা পর্যায়ে, আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন, না ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয়, সেটা আমরা পছন্দ করি না, কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য, আর কি রেস্ট্রেইন বজায় রাখার জন্য। ঠিক আছে, এটা আলাদা করে তো বলার কিছু নয়, আমি তো সবার কথাই বলেছি, বুঝছেন না? না, সাংবাদিকের বিষয়ে আমি আলাদা করে বলবো কেন? সব মানুষের সমান অধিকার। আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রহত হবে না, কেউই হবে না প্রহত। এমনকি আদালত প্রাঙ্গণে যদি আপনি মানে খুনের দায়ে অভিযুক্ত, কি বলবো, গণধিকৃত কোনো ব্যক্তিও যদি গ্রেফতার হয়, তাকেও আদালত প্রাঙ্গণে আক্রমণ করা যাবে। সাংবাদিকের স্পেশাল প্রিভিলেজ পাওয়ার তো কিছু নেই। আমাদের সংবিধানে সাংবাদিক, অসাংবাদিক
কোনো ভাগ করা হয়নি। কেউ কোনো রকম জুলুমের আক্রমণের শিকার হবে না, এটাই হচ্ছে আমার বক্তব্য। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি ছিলাম সেখানে। সাবেক 3 প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন হাসান ফয়েজ সিদ্দিকী, ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাবেক 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। সাবেক 3 প্রধান বিচারপতি ছাড়া আপিল বিভাগের অন্য সাবেক 4 বিচারপতি হলেন সৈয়দ ইমান আলী, মির্জা হুসেইন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান। বাদীর অভিযোগ 2020 সালের 27 সেপ্টেম্বর তারা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করেন। শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে শাস্তি প্রদান করে তারা। সে সময় আইনজীবীকে 3 মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞাও দেয়া হয়। ক্ষমতা অপব্যবহার করে যেখানে হাইকোর্ট কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিং করার এখতিয়ার, সেখানে তো আপিল বিভাগ পারে না, সেখানে আমাকে ডিভার্ট করেছে। বেআইনিভাবে রায় দেয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। গতরাতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এর এজাহারে বলা হয়েছে 2011 সালে সংবিধানের 13th সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত রায়ে বলা হয় পরবর্তী 2 নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে, কিন্তু এর 16 মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই অংশটি রাজনৈতিক উদ্দেশ্যে বাদ দেন সাবেক এই প্রধান বিচারপতি। এতে আরও বলা হয়েছে ABM খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী দ্বারা প্রভাবিত হয়ে অবসরের পর ভালো পদায়নের লোভে এই ঘটনাটি ঘটিয়েছেন। আর এর মধ্য দিয়েই একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় ছিল তার ভূমিকা। এদিকে ABM খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতি করে রায় প্রদান ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় আরও একটি মামলা হয়েছে। দণ্ডবিধির 219 ধারা এবং 466 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। এই অপরাধের জন্য আমরা শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছি। বিচারপতি খায়রুল হক তিনি একজন হোয়াইট কলার ক্রিমিনাল, এই কারণে তার বিরুদ্ধে এই 2টি ধারায় মামলা চলে। প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির 2টি ধারায় সুনির্দিষ্ট অপরাধ করেছেন। আমরা এই অপরাধের বিচার চেয়ে শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছি। ভারী বৃষ্টিতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদী বিপদ সীমার নিচে প্রবাহিত হলেও প্লাবিত হয়েছে নতুন এলাকা। ফেনী, মৌলভীবাজার, চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে বাড়ছে বানভাসী মানুষের ভিড়। পর্যাপ্ত নৌযান না থাকায় অনেক প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবকরা। ওখানে যেতে হলে নৌকার প্রয়োজন, আর পাশাপাশি যে ত্রাণগুলো বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য আমাদের লাইফ জ্যাকেটের অসম্ভব চাহিদা, কিন্তু এটা আমরা পাচ্ছি না। ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড লক্ষ্মীপুরের 5 উপজেলায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়েছে গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্র উঁচু এলাকায় সরে যাওয়া হাজারো মানুষ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। সড়কে কোনো রকম কোনো যানবাহন চলতেছে না। আমাদের ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত, যে যারা গরিব শ্রেণী আছে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। 7 লাখের উপরে মানুষ আমাদের এখন পানিবন্দী অবস্থায় আছে এবং প্রায় 30,000 লোক আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে সক্ষম করেছি। চাঁদপুরে 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। নোয়াখালী, কুমিল্লার লক্ষ্মীপুর থেকে সরে আসা পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। 3 উপজেলার প্রায় 10,000 মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। যারা এখনো আশ্রয় কেন্দ্রে যায় নাই তারা গরু, ছাগল, মুরগি নিয়ে খুব বিভ্রান্তিতে আছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাঁধের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নতুন এলাকা। শালদা ও ঘুঙুর নদীর পানিতে তলিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ গেলেও ব্যবস্থাপনার অভাবে সহায়তা পৌঁছাতে পারছে না। ফেনীর বেশিরভাগ এলাকায় নেমেছে বন্যার পানি। তবে খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে বানভাসীরা। বেশিরভাগ সড়ক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়নি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় 1 সপ্তাহেও ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। এই অভিযোগ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়াদেরই বেশি। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযানের অভাব সহ নানা কারণে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এ অবস্থায়
ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ত্রাণ সেনা নৌবাহিনীর মাধ্যমে বিতরণের দাবি ভুক্তভোগীদের। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় পানিবন্দী ৮ লাখ। এদের মধ্যে প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ মানুষের ত্রাণ না পাওয়ার অভিযোগ। ফেনীর দুর্গত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেসব এলাকায় পানি বেশি সেসব এলাকায় ত্রাণ দিতে যায়নি কেউ। আবার কোনো কোনো এলাকায় একাধিকবার দেয়ারও অভিযোগ উঠেছে। আমরা খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, অনেকে একবার জায়গা ফার্স্ট বান্ডের। স্বেচ্ছাসেবীরা বলছেন, নৌযানের অভাব ও প্রতিকূল পরিবেশের কারণে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। কিছু কিছু মানুষ একবার পাচ্ছে, দুইবার পাচ্ছে, কেউ 5বার পাচ্ছে, আর কেউ আবার একবারও পাচ্ছে না। ছাত্র ভাইয়েরা, আমাদের যে অন্যান্য যে ভাইয়েরা আছে, সবাই যদি একসাথে হই, ত্রাণগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছবে। এখানে কেউ ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, ত্রাণগুলো সঠিক জায়গায় যাচ্ছে না। একই অবস্থা কুমিল্লাতেও। জেলায় কাজ করছেন অন্তত 2000 স্বেচ্ছাসেবী। নৌযানের অভাব ও অপরিচিত হওয়ায় অনেক এলাকাতে যেতে পারছেন না তারা। খাদ্যও চাই, কাপড় চোপড়ও চাই, আমাদেরকে দেখবেন, এটাই আমরা কামনা করি। বাক্সিমূল, এরপর এসে হরিপুর, ওই অঞ্চলগুলোতে ট্রলার ঢুকতে পারতেছে না। অনেক নৌকা নিয়ে গেছে, হ্যাঁ, মানুষ ত্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। তবে ভিন্ন চিত্র মৌলভীবাজারে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ পাঠাতে তালিকা করেছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। প্রতি গাড়ির লিস্ট এন্ট্রি করে, যেটা একটা গাড়ি এক জায়গায় পাঠাবো, যাতে করে একটা জায়গায় গাড়ি 10টা না যায়। চেষ্টা করলাম যে এক জায়গায় গাড়ি না গিয়া, যেখানেও মানুষ পান না, সুবিধাবঞ্চিত মানুষ, ওখানে আমরা গাড়িগুলো পাঠাইবার চেষ্টা করলাম। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সেনা ও নৌবাহিনীর সহায়তা চেয়েছেন বন্যা কবলিত দুর্গম এলাকার বাসিন্দারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবারে কুমিল্লা ও চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, যেমনটি আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম এবং আপনারাও বারবার যে কথাটি বলেন যে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা বা উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না, এতদিনেও কেন সমন্বয় করা সম্ভব হচ্ছে না? আসলে কুমিল্লাতে যে বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, প্রত্যেক এলাকাগুলো কিন্তু প্রান্তিক, অর্থাৎ সেই সব এলাকা সম্পর্কে কিন্তু যারা স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণ করছেন তাদের কিন্তু সেই এলাকা সম্পর্কে ধারণা নাই। যে কারণে এখন অনেক এলাকাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সেখানে অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু যারা স্বেচ্ছাসেবীরা যাচ্ছেন তারা কিন্তু কাদের ত্রাণ প্রয়োজন সেই জায়গাটিতে পৌঁছানো যাচ্ছে না। অপরদিকে জেলা প্রশাসক কার্যালয় কিংবা পুলিশের পক্ষ থেকেও কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না যে কোন কোন এলাকাগুলোতে বেশি দুর্গত মানুষ আছে। শুধুমাত্র স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু স্বেচ্ছাসেবীরা যারা ত্রাণ দিচ্ছেন তারা বলতে পারছেন যে কোন জায়গায় বেশি ত্রাণ প্রয়োজন, কোথায় ওষুধ দরকার কিংবা কোথায় আসলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা দরকার। যেমন আমরা গতকাল লাকসামের একেবারে শেষ সীমানা রাজাপুর নামে একটি গ্রামে গিয়েছিলাম। সেই গ্রামটিতে কুমিল্লার কোনো স্বেচ্ছাসেবী দল আগে পৌঁছাতে পারেনি, বরং নেত্রকোনা থেকে এসে তারা কুমিল্লায় প্রথম ত্রাণ দিয়েছে, কিন্তু কুমিল্লার মানুষ কিন্তু সেটি জানতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছে যে সংবাদে বা কোনো খোঁজ খবর না জানার কারণে কিংবা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য না থাকার কারণে কিন্তু মূলত এই হয়েছে। প্রচুর পরিমাণে ত্রাণ মজুদ আছে, স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করছে, তরুণরা কাজ করছে, কিন্তু আসলে এই ত্রাণ কোথায় যাবে, কিভাবে যাবে সেটি আসলে জানা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তারপরও কিন্তু প্রশাসন বলছে যে তারা চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন বন্যা যত দীর্ঘ হচ্ছে, এখন কিন্তু মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, যে কারণে কিন্তু খাবারের পাশাপাশি এখন ঔষধেরও কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে। এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে যে রোগ বালাই ছড়াচ্ছে, সে কারণে কিন্তু আশ্রয় কেন্দ্র থেকেও কিন্তু মেডিকেল টিম এবং ঔষধের জন্য বারবার আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যারা ত্রাণ দিতে যাবেন তাদেরকে কিন্তু এখন ঔষধের বিষয়টি, বিশুদ্ধ খাবার পানির বিষয়টিও খেয়াল রাখতে হবে। তো এই পর্যন্ত কুমিল্লা প্রায় 10.5 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে, 78,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদের জন্য কিন্তু উত্তরোত্তর খাবার এবং ঔষধের দরকার হবে। যারাই ত্রাণ সরবরাহ করবেন তারা যেন জেনে বুঝে ত্রাণ সরবরাহ করেন, সেই বিষয়টি কিন্তু আসলে দুর্গতরা বারবার বলছেন। তো এই মুহূর্তে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যা দুর্গত হয়েছে, কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি অর্থনৈতিক বিশাল ক্ষতির মুখে কিন্তু এখন পড়তে যাচ্ছে কুমিল্লা। আর গোমতী নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এখনো কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে এবং বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো প্লাবিত হচ্ছে। জি, তানভীর খন্দকার, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি চাঁদপুরের কি পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, চাঁদপুরে
সার্বিক বন্যা পরিস্থিতি কেমন, সেখানে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? যে চাঁদপুরে বন্যা পরিস্থিতির শাহরাস্তি উপজেলার সবচেয়ে বেশি অবনতি হয়েছে। আমি আজকে সারাদিনে শাহরাস্তি উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়েছি। আমি এখন যে জায়গায় রয়েছি শাহরাস্তি সূচিপাড়া সরসাগ এলাকা, আমরা দেখছি এখানে মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন যে রান্না বান্না করাটা তাদের জন্য খুবই সমস্যা হচ্ছে এবং তারা একে অন্যের বাড়িতে গিয়ে রান্না বান্না করছে। আমরা দেখছি যে এখানকার যে বাড়ি ঘর দুয়ারে যে পানি, রাস্তায় পানি হয়েছে এবং তাদের খাবার পানির সমস্যা হচ্ছে এবং ত্রাণ কিন্তু পাচ্ছে। যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা ত্রাণ পাচ্ছেন এবং আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য কিন্তু তারা এখানে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু স্বেচ্ছাসেবী টিম রয়েছে, তারা কাজ করছেন। আমাদের সাথে কথা বলছে স্বেচ্ছাসেবীরা, তারা জানিয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার কারণে কিন্তু তারা ডেলিভারি দিতে পারছেন না। যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদেরকে কিন্তু 3 বেলা 2 বেলা করে খাবার এবং নাস্তার ব্যবস্থা করছেন এই স্বেচ্ছাসেবীরা। আমরা যে শাহরাস্তির যে আমি ঘুরেছিলাম আয়নাতলী এবং সূচিপাড়া শহর আরেকটি ইউনিয়ন সহ যে এইসব এলাকা সবচেয়ে বেশি দুর্যোগে রয়েছে মানুষ, সেই সব এলাকায় শাহরাস্তি উপজেলার পাশাপাশি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আর 4টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে বলে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা তাপসশীল জানিয়েছেন। এছাড়া ফরিদগঞ্জ উপজেলায় যে জলাবদ্ধতার কারণে যে পানি কিছুটা কমলো, কিন্তু সেখানে দুর্ভোগ চরম আকারে দেখা দিয়েছে। এই সব এলাকায় ত্রাণের জন্য কিন্তু সরকারিভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে 214 মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন উপজেলাতে। যে বন্যার্থ মানুষেরা আসলে আশ্রয় কেন্দ্রে গিয়েও কিন্তু সেখানে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেমন হাজীগঞ্জের মালিগাঁও এবং কাশিমপুর সহ কয়েকটি আশ্রয় কেন্দ্রে কয়েকজন বৃদ্ধ রয়েছেন এবং আমরা দেখেছি শাহরাস্তি উপজেলার যে সূচিপাড়া ডিগ্রি কলেজে সেখানে অসুস্থ কয়েকজন রয়েছেন এবং স্বেচ্ছাসেবীরা তাদের মনিটরিং করছেন। এছাড়াও যে সরসাগ এলাকায়ও আমরা দেখেছি যে এখানে 2টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো অর্থাৎ খুব সহসায় দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমছে না। চাঁদপুর এবং কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর সহ 9 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহে জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বৃহস্পতিবারের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে 34.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ পুনর্গঠনে প্রতিনিধি দল পাঠাবে তুরস্ক। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে ফোন আলাপে একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। পরে চলমান বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে দেন মানবিক সহায়তার আশ্বাস। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধানকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি। সে আমন্ত্রণ গ্রহণ করে ডক্টর ইউনূস জানান সুবিধাজনক সময়ে তুরস্কে যাবেন তিনি। বিপরীতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফরের আগ্রহও জানান এরদোয়ান। নামে বেনামে সাবেক ডিবি প্রধান হারুনের নামে রাজধানীতেই রয়েছে শতাধিক ফ্ল্যাট। পুলিশ সদরের রিপোর্ট বলছে অন্তত 18টি স্থাবর সম্পত্তির মালিক এই হারুনুর রশিদ। এর মধ্যে রয়েছে হোটেল, মার্কেট ও আবাসিক ভবন। অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের মিঠামইনের কৃষক পরিবারের এই পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। রাজধানীর উত্তরার 3 নং সেক্টরের লেকপাড়ের 8তলা ভবনে থাকতেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। 8 আগস্টও এখানে ছিলেন তিনি। পুরো ভবনটিতে চাইনিজদের ভাড়া দিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। এখন কোনো ভাড়াটিয়া নেই, সপরিবারে গা ঢাকা দিয়েছেন তিনি। টপ ফ্লোর অর্থাৎ 7 তলায় থাকবে, লিফটের 7, এমনি 8 তলায়। বিল্ডিংয়ের 2 ফ্লোর, 2টা ফ্ল্যাট আছে, ওনারা 1 ফ্ল্যাট করে নিচ্ছে। শেষ যায় সেদিন 12:15 বাজে যায়। এর পাশেই আরেকটি প্লট দখল করে আবাসিক হোটেল গড়ে তোলেন হারুন। পুলিশের গোয়েন্দা প্রতিবেদন বলছে তার পরিচালনাধীন প্রাইম কর্পোরেশনের নামের প্রতিষ্ঠানটি চালাতো তার কর্মচারী গাজীপুরের কাপাসিয়ার জাহাঙ্গীর হোসেন। আমরা জানি হারুন সাহেব ওই বাসায় থাকে, ওই বাসায় থাকতো উনি, কারণ এখানে পুলিশ থাকতো সব সময়। হারুন সাহেব ওই বাসায়, ওইটা হারুন সাহেবের বাসায় থাকা।
হারুনের উত্তরা, নিকুঞ্জ, বনানী ও মিরপুর এলাকার সকল প্রতিষ্ঠান দখল ও ভাড়া ওঠাতো জাহাঙ্গীর ও হান্নানের নামে। উত্তরার রবীন্দ্র সরণী এলাকায় ৪১ নম্বর প্লটটিও দখলের অভিযোগ আছে হারুনের নামে। এই প্লটটিতে বর্তমানে গাড়ির শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। এর ভাড়া প্রতি স্কয়ার ফিট মাসে ৫,৫০০ টাকা। এটা আমার অফিস পারমিশন না দিলে তো আমি দিতে পারবো না। আচ্ছা, এখানে যে জাহাঙ্গীর সাহেব আছেন, ওনাকে আমি চিনি না। চিনেন না? কিভাবে চিনবো? এটার ভবনের ভাড়া দেন কত আপনারা? এটা আমাদের অফিস অপারেশন ডিপার্টমেন্ট। রাজধানীর উত্তরাতে হারুন ও জাহাঙ্গীরের নামে স্থাবর সম্পদ পাওয়া গেছে অন্তত ১৮টি। এর মধ্যে আছে ৫ নং সেক্টরের ৬ নম্বর রোডে প্রাইম কর্পোরেশনের গোডাউন, ৬ নং সেক্টরে ৮তলা ভবন। এই সবই করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে। আনলিমিটেড, আনঅ্যাকাউন্টেবল, মানে জবাবদিহিহীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল, যার ফলে তার যে পদায়নের ফলে, তার পদের ফলে যে ক্ষমতা, তার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি হয়েছেন। তার অবৈধ সম্পদ অর্জনের একটা সুযোগ হিসাবে তিনি ব্যবহার করেছেন। কর্তৃত্ববাদী সরকারের যে অন্যতম খুঁটি স্তম্ভ যেগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিশোরগঞ্জের মিঠা মইনের হোসেনপুরের স্থায়ী বাসিন্দা হারুনুর রশিদের বাবা, চাচা, ফুফাসহ সবাই কৃষিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসআলম গ্রুপের সম্পত্তি কিনলে আইনগত জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে, তাই কাউকে এই প্রতিষ্ঠানের সম্পদ না কেনার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, শুধু এসআলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক নয়, প্রয়োজনে অন্যান্য ব্যাংকেরও পুনর্গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকও এর বাইরে থাকবে না। ব্যাংকগুলোর পুনর্গঠনে প্রয়োজনে বিদেশি সহযোগিতা নেওয়া হবে বলেও জানান গভর্নর। এসআলম সহ যারা ব্যাংকিং খাতে অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হারও কমে আসবে বলে আশাবাদী গভর্নর। এ সময় সবাইকে টাকা তোলার ক্ষেত্রে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এসআলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয়েছে জিটিভির নিউজরুম এডিটর সারা রাহনুমার মরদেহ। গতরাত 1:45টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে যান স্থানীয়রা। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ রাখা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে। হাতিরঝিল থানার ওসি জানান, সারা রাহনুমার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা ছাত্র আন্দোলনের পক্ষে এবং বন্যা পরবর্তী সময়ে ত্রাণ কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর জিটিভিতে চাকরি নিয়ে চিন্তায় ছিলেন। বেতন নিয়েও নানা সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এসব জটিলতায় আত্মহত্যা করার মতো মেয়ে তিনি নন বলে দাবি পরিবারের। নিহত সারা রাজধানীর কল্যাণপুরে একাই ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নোয়াখালী। সারার বাবার নাম বখতিয়ার শিকদার। আমি ওকে অনেক সময় বলছি যে তোমার জবটাতে এত প্রেশার, তুমি এতক্ষণ তোমার টাইম ঠিক নাই। ও ফ্যামিলির কোনো অনুষ্ঠান কোনো কিছুতে আমরা ওকে পাইতাম না, কারণ ও অফিসে খুব ডেডিকেটেডলি কাজ করতো। আমি ওকে বলতাম তুমি একটু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার যেখানে আছে সেখানে যাও। ভোরেই কল দেখে আমরা একটু ভোরের কল তো খুব ভালো কোনো সংবাদ আসে না, আমরাও একটু আতঙ্কিত হই। আমি ফোনটা ধরতেও বলে, ভাইয়া রায়ানের খবর কিছু জানেন? এখন কি হয়েছে? বলে যে ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে। এইটা আমরা দেখছি, আসলে যেহেতু ডেড বডিটা হসপিটালে আছে ওটা জরুরি। দেন অন্যান্য তদন্তের আনুষঙ্গিক যে সমস্ত কার্যক্রম আমরা প্রসিড করতেছি, সিনিয়র স্যারদের সাথে কথা বলে যা করার আমরা করছি। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।